নীতিগত মতভেদ থাকলেও সংকট উত্তরণে সামগ্রিক প্রচেষ্টা অব্যাহত। চট্টগ্রামে এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ। সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীর মৃত্যুর প্রতিবাদে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ। গাজীপুরে 2.5 ঘন্টা যান চলাচল বন্ধ। ছয় ঘন্টা পর পেট্রোল পাম্প ও ট্যাঙ্ক লরি মালিকদের কর্মবিরতি স্থগিত। দাবি পূরণের আশ্বাস বিপিসি। মৌলভীবাজার সহ 3 সীমান্ত দিয়ে আরো 172 জনকে বিএসএফ এর পুশ ইন। ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে গুলিতে 2 বাংলাদেশি আহত। দিনাজপুর হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ে পড়ে আছে শত কোটি টাকার 10 তলা একাডেমিক ভবন। 1.5 বছর ধরে পরিত্যক্ত। স্বাগত সমগ্র বাংলাদেশে, আপনাদের সাথে আছে রাকিব আহমেদ। এতক্ষণ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবার জানাবো বিস্তারিত খবর। নীতির জায়গা থেকে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ দেখা গেলেও জাতীয় সংকট উত্তরণের সামগ্রিক প্রচেষ্টাও অব্যাহত রয়েছে বলে মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সকালে চট্টগ্রামের 2 নম্বর গেট বিপ্লবী উদ্যান থেকে এনসিপির পথসভার শুরুতে এ মন্তব্য করেন তিনি। বলেন, যখনই সংকট এসেছে তখনই প্রতিরোধ করা হয়েছে। এ সময় অন্তর্বর্তী সরকারের 2 ছাত্র উপদেষ্টাকে দলীয় ট্যাগ দেয়া হচ্ছে অভিযোগ করেন তিনি। জানান, অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে 2 উপদেষ্টা সরকারের প্রতিনিধিত্ব করছেন, কোনো দলের হয়ে নয়। নতুন সংবিধান, গণপরিষদ নির্বাচন, জুলাই হত্যার বিচারে জনমত ও জন আকাঙ্ক্ষা জানার জন্য পথসভার আয়োজন করেছে এনসিপি। কর্মসূচির অংশ হিসেবে দক্ষিণ চট্টগ্রামের 8টি উপজেলায় দিনব্যাপী পথসভা করবেন দলটির কেন্দ্রীয় নেতারা। আমরা গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী প্রতিটি দল এবং ফেসিবাদ বিরোধী রাজনৈতিক শক্তি যারা দীর্ঘদিনের যাদের লড়াই সংগ্রাম রয়েছে, আমরা ঐক্যবদ্ধভাবেই আমরা এই ষড়যন্ত্র, দেশবিরোধী এবং বাহিরের যে ষড়যন্ত্রগুলো রয়েছে সেগুলো আমরা প্রতিরোধ করছি। মানবিক করিডোর ও বন্দর চুক্তিতে সম্মতি এবং দেশের স্বার্থবিরোধী কোনো কাজে সমর্থন দেবে না জামাত। দুপুরে মৌলভীবাজারের কুলাউড়ায় চা শ্রমিকদের সাথে মত বিনিময় সভায় কথা বলেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় করিডোরের বিষয়ে তিনি বলেন, যদি এটি করতে হয় তাহলে নির্বাচিত সরকারের মাধ্যমে পার্লামেন্টে বসে করতে হবে। আর এখন করিডোরের বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে হলে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার মাধ্যমে করতে হবে। কুলাউড়া উপজেলার বিভিন্ন স্থানে আরো 5টি সভায় উপস্থিত থাকার কথা রয়েছে তাঁর। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। মানবিক করিডোর নৌ, আমরা নৌ বলে এসেছি, বন্দর আমরা নৌ বলে এসেছি। দেশের স্বার্থের বিরুদ্ধে আমরা কোনো কিছুতে হা বলি না। দেশের স্বার্থ যেখানেই বিকৃত হবে সেখানেই নৌ। গাজীপুরের সড়ক দুর্ঘটনায় আহত স্কুল শিক্ষার্থীর মৃত্যুর প্রতিবাদে পোড়াবাড়িতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক 2.5 ঘন্টা পর অবরোধ প্রত্যাহার করেছেন সহপাঠীরা। এতে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। পুলিশ জানায়, মঙ্গলবার সকালে পোড়াবাড়ি এলাকার রাস্তা পারাপারের সময় বাস চাপায় গুরুতর আহত হন শিক্ষার্থী ওমর ফারুক। বৃহস্পতিবার ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ওই শিক্ষার্থী। নিহতের খবর স্কুলে পৌঁছালে তার সহপাঠীরা বিক্ষুব্ধ হয়ে পড়ে। এক পর্যায়ে তারা ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেয়। এতে মহাসড়কের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে ফুট ওভার ব্রিজ নির্মাণের আশ্বাসে 2.5 ঘন্টা পর অবরোধ প্রত্যাহার করেন সহপাঠীরা। দাবি পূরণের আশ্বাসে প্রায় 6 ঘন্টা পর পেট্রোল পাম্প ও ট্যাঙ্ক লরি মালিকদের ধর্মঘটে স্থগিত করা হয়েছে। সকালে পেট্রোল পাম্প ও ট্যাঙ্ক লরি মালিক ঐক্য পরিষদের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে কমিশন বাড়ানো সহ 10 দাবিতে সকাল 6টা থেকে সারা দেশে পেট্রোল পাম্প বন্ধ, ডিপো থেকে তেল উত্তোলন ও পরিবহন বন্ধ থাকে। এতে বিপাকে পড়েন যানবাহন ব্যবহারকারীরা। শনিবারের মধ্যে তেল বিক্রির কমিশন ন্যূনতম 7% করা, ট্যাঙ্ক লরি চালকদের লাইসেন্স নবায়ন সহ 10 দফা দাবি পূরণের আহ্বান জানায় পেট্রোল পাম্প ও ট্যাঙ্ক লরি মালিক ঐক্য পরিষদ। দাবি পূরণ না হয় রোববার সকাল 6টা থেকে দুপুর 2টা পর্যন্ত ধর্মঘটের ডাক দেয়া হয়। ধর্মঘটের কারণে রাজশাহীতে সকাল থেকে বন্ধ দেখা গেছে পেট্রোল পাম্প, বন্ধ রাখা হয় ডিপো থেকে তেল উত্তোলন ও পরিবহন।
পাম্পে তেল না পেয়ে বিপাকে পড়েন যানবাহন ব্যবহারকারীরা। যেখানে সেখানে আমাদের গাড়ি থেকে যেতে পারে তেল বাগরে। উনি ডাকার আগে তো একদিন আগে বলেননি যে আমরা অবরোধ আছে, আপনারা তেল নিয়ে নিন। সে যেতে হবে অনেক দূরে ব্যবসার কাজে, এখন হঠাৎ করে এসে শুনছি যে বন্ধ। ধর্মঘটে বগুড়ার পাম্পগুলোতে তেল না পেয়ে ফেরত যেতে হয় অনেককেই। পৌঁছাতে পারবো না সময় মতো, জায়গা মতো, যে বাচ্চার পরীক্ষা হবে পরীক্ষার হলে দিতে পারবো না। সিরাজগঞ্জের বাঘাবাড়ি ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ থাকায় উত্তরাঞ্চলের 16 জেলায় সরবরাহ বন্ধ হয়ে যায়। দুর্ভোগের চিত্র দেখা গেছে পঞ্চগড় সহ বিভিন্ন জেলায়। বন্ধ থাকলে আমাদের শ্রমিকের সমস্যা, ইনকাম পাতি হয় না। হঠাৎ করে বন্ধ করেছে, কোনো নাই, প্রচার নাই। হঠাৎ পেট্রোল পাম্প বন্ধে ভোগান্তি দেখা দেয় খুলনা, বরিশাল সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে। ধর্মঘটে বন্ধ রাখা হয় মেহেরপুর, রাজবাড়ীর পাম্পগুলো। 10 দফা দাবিতে কর্মসূচির প্রভাব দেখা গেছে সিলেটেও। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চট্টগ্রাম বন্দরের এনসিটি বিদেশিদের হাতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে অবস্থান ধর্মঘট পালন করে জাতীয়তাবাদী শ্রমিক দলের চট্টগ্রাম বন্দর শাখা। বন্দর ভবনের ফটকের সামনে সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত চলে এই কর্মসূচি। কর্মসূচিতে বক্তারা জানান, নিউ মোরিং টার্মিনাল বন্দরের সবচেয়ে আয়বর্ধক টার্মিনাল। বন্দর নিজস্ব অর্থায়নে এই টার্মিনাল নির্মাণ ও যন্ত্রপাতি সংযোজন করেছে। বিদেশিদের হাতে তুলে দেওয়া হলে এই টার্মিনালে বন্দরের কোনো কর্তৃত্ব থাকবে না। বক্তারা টার্মিনালটি বিদেশিদের হাতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য সরকারের প্রতি আহ্বানও জানান। দেশের 3 জেলার সীমান্ত দিয়ে আরও 172 জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এর মধ্যে মৌলভীবাজারে 121, সিলেটে 32 এবং মেহেরপুরে 19 জনকে পুশ ইন করা হয়। বিজিবি জানায়, ভোরে মৌলভীবাজারে বড়লেখা সীমান্ত থেকে 121 জনকে আটক করা হয়, পরে থানায় হস্তান্তর করা হয় তাদের। আটকদের দাবি, বিএসএফ তাদের ঠেলে বাংলাদেশ সীমান্তে পাঠিয়ে দেয়। এদিকে সিলেটের বিয়ানীবাজারের নয়াগ্রাম সীমান্ত দিয়ে 32 জনকে পুশ ইন করে বিএসএফ। তাদের নাম পরিচয় যাচাই বাছাই শেষে পুলিশের কাছে হস্তান্তর করা হবে। এছাড়া মেহেরপুর সীমান্ত দিয়েও পুশ ইন করা শিশুসহ 19 জনকে মুজিবনগর থানায় নেওয়া হয়েছে। আটকদের মধ্যে 5 জন পুরুষ, 5 জন নারী এবং 9 শিশু রয়েছে। পুলিশ জানায়, কিছুদিন আগে ভারতীয় পুলিশ তাদের আটক করে বিএসএফ এর কাছে হস্তান্তর করে। ভোরে বিএসএফ সীমান্তের কাঁটাতারের বেড়া খুলে জোর করে এপারে পাঠায় তাদের। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফ এর গুলিতে 2 বাংলাদেশি আহত হয়েছেন। গতরাতে খাদলা সীমান্তের শ্যামনগর এলাকায় ভারতীয় অংশে এই ঘটনা ঘটে। আহতরা হলেন শ্যামপুর এলাকার বাসিন্দা রবিউল ইসলাম ও আজাদ হোসেন। বিজিবি জানায়, রোববার রাত 1:30টার দিকে শ্যামপুর এলাকার কয়েকজন তরুণ বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ভারতের অংশে ঢুকে পড়ে। এ সময় সীমান্তে টহলরত বিএসএফ সদস্যরা তাদেরকে লক্ষ্য করে ছররা গুলি ছোড়ে। এতে 2 জন গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। প্রয়োজনীয় জনবলের অভাবে পড়ে আছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রায় 100 কোটি টাকা ব্যয়ের 10 তলা একাডেমিক ভবন। উদ্বোধনের 1.5 বছরেও নিয়োগ হয়নি পর্যাপ্ত জনবল, নেই প্রয়োজনীয় উপকরণও। পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবে আবর্জনার স্তূপে পরিণত ভবনটি। গবেষণা ও শ্রেণীকক্ষের সংকট সমাধানে নির্মাণ হয় এই 10 তলা ভবন। তবে প্রয়োজনীয় আসবাব, যন্ত্রাংশ আর উপকরণের অভাবে বেশিরভাগ ক্লাসরুম, ল্যাব ফাঁকা পড়ে আছে। জমেছে ধুলোর আস্তরণ। 7টি লিফটের 5টি বেশিরভাগ সময় অচল থাকে বলে অভিযোগ শিক্ষার্থীদের। সেগুলোর মান নিয়েও রয়েছে সংশয়। লিফটে আটকে যাওয়ার মতো দুর্ঘটনা স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে। লিফটের মধ্যে ছাত্ররা 20-25 মিনিট ধরে তারা আটকে ছিল। এমনও অবস্থা, তারা অনেকেই কান্না করে দিছে। এরকম অবস্থা, এই ঘটনাগুলো বারবার ঘটছে। সব জায়গায় বেঞ্চ নাই ঠিক মতো ক্লাস করার মতন, তারপর এই ময়লা আবর্জনা। শুধুমাত্র প্রশাসন না, এটা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকেও এগিয়ে আসতে হবে এগুলোর ম্যানেজমেন্ট বা সংরক্ষণের জন্য, সঠিকভাবে ইউজ করার জন্য। দ্রুত প্রয়োজনীয় জনবল নিয়োগ আর উপকরণ বরাদ্দ দিয়ে সংকট সমাধানের আশ্বাস বিশ্ববিদ্যালয়ের। আমাদের যে লোকবল প্রয়োজন ওই বিল্ডিংয়ের জন্য, সেটা আমাদের বর্তমানে নেই। এটা ব্যবস্থা না করেই বিল্ডিংটা আসলে খুলে দেওয়া হয়েছিল। এই ব্যবস্থাপনার জন্য লোকবল সংগ্রহের উদ্দেশ্যে আমরা ইউজিসির কাছে পত্র লিখেছিলাম। 2018 সালের 27 মে একাডেমিক ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
চট্টগ্রামের পতেঙ্গায় দুর্বৃত্তের গুলিতে আহত পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী আলী আকবর প্রকাশ ওরফে ঝাকাইয়া আকবর মারা গেছেন। সকালে চট্টগ্রাম মেডিকেলের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শুক্রবার রাতে পতেঙ্গা সমুদ্র সৈকতের একটি দোকানের সামনে আড্ডারত অবস্থায় আকবরকে গুলি করে দুর্বৃত্তরা। এ সময় পথচারী জান্নাতুল বাকি এবং একটি শিশু গুলিবিদ্ধ হয়। পরে গুলিবিদ্ধ অবস্থায় আলী আকবরকে হাসপাতালে ভর্তি করা হয়। সকালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানায় এই ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা বা কেউ আটক হয়নি। সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুর ও সাতক্ষীরাতে ৩ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ৭ জন। সকালে লক্ষ্মীপুর রামগতি সড়কের পিয়ারাপুর এলাকায় কাভার্ড ভ্যান ও ব্যাটারি চালিত ভ্যানের সংঘর্ষে ১ জন মারা যান। এছাড়া লক্ষ্মীপুর ঢাকা মহাসড়কের কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে ট্রাকের চাপায় এক পথচারী নিহত হয়েছেন। এদিকে সাতক্ষীরায় বাসের ধাক্কায় ইজি বাইক আরোহী এক শিশু নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছেন শিশুটির মা সহ ৬ জন। সকালে আশাশুনি সাতক্ষীরা সড়কের রামচন্দ্রপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবার দেখবেন বিশ্ব থাইরয়েড দিবস নিয়ে বিশেষ প্রতিবেদন। থাইরয়েড সমস্যায় ভুগছে দেশের প্রায় ৪ কোটি মানুষ। এদের ৬০% বেশি জানে না তারা থাইরয়েড সমস্যায় ভুগছেন। রোববার রাজধানীতে এক সেমিনারে উঠে এসেছে এসব তথ্য। এমন বাস্তবতায় রোববার পালিত হচ্ছে বিশ্ব থাইরয়েড দিবস। মানুষের স্বাভাবিক জীবনযাপনের জন্য থাইরয়েড হরমোন অপরিহার্য। এ হরমোনের তারতম্যে শারীরিক ও মানসিক বৃদ্ধি, হার্টের সমস্যা সহ নানা জটিলতা দেখা দিতে পারে। দেশে প্রায় ৪ কোটি মানুষ থাইরয়েড সমস্যায় ভুগছে, যা জনসংখ্যার 20% বেশি। এমন বাস্তবতায় পালিত হচ্ছে বিশ্ব থাইরয়েড দিবস। 2009 সাল থেকে 25 মে সারা বিশ্বে থাইরয়েড বিষয়ে সচেতনতায় এ দিবসটি পালিত হয়। দিবসটি উপলক্ষে দেশের খ্যাতনামা চিকিৎসকদের নিয়ে রাজধানীর একটি হোটেলে সেমিনারের আয়োজন করা হয়। এ সময় থাইরয়েড সমস্যা শনাক্তের ওপর জোর দেন বিশেষজ্ঞরা। মোট জনসংখ্যার 20% বেশি থাইরয়েডের সমস্যায় আক্রান্ত, এবং আরেকটি হলো যে এদের 10 জনের 6 জনের বেশি উনি কিন্তু জানেন না। তাহলে মোট রোগীর কিন্তু বেশিরভাগই কিন্তু চিকিৎসার আওতায় নেই, এবং প্রতি বছর কতজন মানুষ নতুন করে আক্রান্ত হচ্ছে না, আসলে শনাক্ত হচ্ছে, সেটা কিন্তু কমপক্ষে 35 থেকে 40 লক্ষ। থাইরয়েড ডিসঅর্ডার বাংলাদেশে একটা অনেক প্রভাবিত একটা রোগ, ডায়াবেটিসের মতোই প্রকোপ কিন্তু অনেক বেশি। আমাদের পপুলেশন প্রায় 20% মতো আমরা এই রোগে আক্রান্ত, কিন্তু বেশিরভাগ মানুষ জানে না তারা এই রোগে আক্রান্ত আছে, কারণ তাদের কোনো লক্ষণ থাকে না। ওভার প্রবলেম যখন হয় তখন লক্ষণ থাকে, ডাক্তার শরণাপন্ন হন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কোনো লক্ষণ থাকে না বলে ডাক্তার শরণাপন্ন হয় না। সেই জন্য দরকার অ্যাওয়ারনেস তৈরি করা। চিকিৎসকেরা বলছেন, শারীরিক কার্যক্ষমতা ঠিক রাখতে দেহে এই হরমোন সঠিক মাত্রায় থাকা জরুরি। থাইরয়েড হরমোনের তারতম্য বন্ধ্যাত্বের অন্যতম কারণ জানান তারা। বাড়ন্ত ছেলে মেয়েদেরকে যদি আমি এখন ব্যর্থ হয়ে ধরতে, তাহলে কিন্তু ওর মেধার বিকাশ হবে না। পরে যদি আমি চিকিৎসা করি, মেধার বিকাশ কিন্তু আর হলো না। চিকিৎসা করে কিন্তু আমি হরমোন ঠিক রাখতে পারলাম। যারা বাচ্চা নিতে পারছে না, পরে আমি ধরতে পারলাম, চিকিৎসা করতে পারলাম, কিন্তু বাচ্চা নেওয়ার সময় পার হয়ে গেছে। থাইরয়েড হরমোন একটা হরমোন যেটা আমার জীবন বাঁচার জন্য প্রয়োজন, এনার্জির জন্য প্রয়োজন, মানসিক বৃদ্ধি, মানসিক ফাংশনের জন্য প্রয়োজন। সো এই কেউ যদি আক্রান্ত হন, থাইরয়েড হরমোনের ঘাটতি থাকে, তাকে মৃত্যুর আগ পর্যন্ত এই থাইরয়েড হরমোন বাড়ি থেকে রিপ্লেস করতে হবে। বর্তমানে বাডেম হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ সহ দেশের প্রায় প্রতিটি মেডিকেল কলেজের হরমোন বিভাগ ও পরমাণু চিকিৎসা কেন্দ্রে থাইরয়েডের চিকিৎসা মিলছে। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরের হিলি স্থলবন্দরে চলছে কাস্টমস কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতি। এতে সকাল থেকে বন্ধ রয়েছে পণ্য খালাস। হিলি স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তারা জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকে এই কর্মবিরতি পালন করছেন তারা। বিকেল 5টা পর্যন্ত এই কর্মসূচি চলবে। আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করবেন বলেও জানান তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। তবে ভারত বাংলাদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত স্বাভাবিক রয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে অন ক্যাম্পাস অনার্স তৃতীয় ব্যাচের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ এবং শিক্ষা কার্যক্রম সুনির্দিষ্টভাবে চলমান রাখার দাবিতে আমরণ অনশন করছেন শিক্ষার্থীরা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে এই কর্মসূচি শুরু করেছেন তারা। এ সময় বেশ কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন।
তাদের অভিযোগ, জাতীয় বিশ্ববিদ্যালয় অন ক্যাম্পাস অনার্স প্রোগ্রাম 2022-23 সেশন থেকে শুরু হলেও তৃতীয় ব্যাচের ভর্তি বিজ্ঞপ্তি এখনও প্রকাশিত হয়নি। তৃতীয় ব্যাচের ভর্তির জন্য আন্দোলন চালিয়ে গেলেও কেবল আশ্বাস ছাড়া আশানুরূপ কোনো ফলাফল পাওয়া যায়নি। দাবি মানা না হলে অনির্দিষ্টকালের জন্য এই কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। ক্ষুদ্র নৃগোষ্ঠী সহ বনে বসবাসকারীদের বিরুদ্ধে দায়ের করা 129টি মামলা প্রত্যাহার করার ঘোষণা দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। দুপুরে টাঙ্গাইলের মধুপুরের টেলকি এলাকায় শাল গাছের চারা রোপণ কর্মসূচিতে তিনি এই কথা বলেন। তিনি বলেন, শালবনে আবারও শাল গাছ ফিরিয়ে আনা হবে। এবার বর্ষায় বেশি শাল গাছ রোপণ এবং তার রক্ষায় এখনকার মানুষদের ভূমিকা রাখতে হবে। এছাড়া বনের বেদখল জায়গাগুলো চিহ্নিত করে সীমানা পিলার দেওয়ার কথাও বলেন তিনি। এ সময় মধুপুর বনাঞ্চলের রাজাবাড়ি এলাকায় সীমানা চিহ্নিতকরণ ও সীমানা পিলার স্থাপনের মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণের মাধ্যমে মধুপুর শালবন পুনঃপ্রতিষ্ঠা প্রকল্পের কার্যক্রম উদ্বোধন করেন উপদেষ্টা। বনের অধিকারগুলোকে সেটেল না করেই কাগজে কলমে এগুলোকে রিজার্ভ ঘোষণা করা হয়েছে, সেগুলো সেটেল করার একটা প্রক্রিয়া আমরা শুরু করব। তো আমরা মনে করি যে বন বিভাগের সাথে প্রথাগত বনবাসীর যে দূরত্ব, সেটা যদি আমরা ঘুচাতে পারি তাহলে তারাই আসলে অংশগ্রহণ করে, তারাই সতর্ক অবস্থান নিয়ে এই বনটাকে আবার ফিরিয়ে আনবার উদ্যোগটা করবেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তী উপলক্ষে কবির স্মৃতি বিজড়িত ময়মনসিংহের ত্রিশালে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এছাড়া স্থানীয় প্রশাসনের আয়োজনে কবি নজরুলের 126তম জন্মবার্ষিকী উপলক্ষে নজরুল একাডেমি মাঠে 3 দিনব্যাপী আলোচনা ও মেলার আয়োজন করা হয়েছে। এদিকে কবির জন্মজয়ন্তী ঘিরে কুমিল্লাতেও নানান কর্মসূচির আয়োজন করা হয়েছে। এ বিষয়ে আরো জানাতে কুমিল্লা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী তানভীর খন্দকার। তানভীর, জাতীয় কবির 126তম জন্মজয়ন্তী কুমিল্লায় কিভাবে পালিত হচ্ছে? শিক্ষা প্রতিষ্ঠান সহ নানা সংগঠনগুলো কি কর্মসূচি নিয়েছে? কুমিল্লাতে কাজী নজরুল ইসলামের 126তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় অনুষ্ঠান কিন্তু কিছুক্ষণ আগেই শুরু হয়েছে। সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী তিনি উদ্বোধন করেছেন। জেলা শিল্পকলা একাডেমিতে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় কিন্তু 24-এর গণ অভ্যুত্থান, কাজী নজরুল ইসলামের উত্তরাধিকার, এই প্রতিপাদ্য নিয়ে কিন্তু অনুষ্ঠানটি আয়োজন হচ্ছে। 25 মে থেকে 27 মে পর্যন্ত 3 দিন ব্যাপী এই অনুষ্ঠান চলবে। মূলত কাজী নজরুল ইসলাম এই কুমিল্লা জেলায় যতদিন ছিলেন এখানে কিন্তু তার জীবনে একটি ব্যাপক প্রভাব রয়েছে। কারণ আপনি জানেন যে কাজী নজরুল ইসলাম কুমিল্লাতে প্রেমিক হয়ে উঠেছিলেন, এখানেই কিন্তু তার বিবাহ হয়েছিল। এছাড়া বিদ্রোহী হয়ে ওঠার যে বিষয়টি সেটি কিন্তু এই কুমিল্লাতেই হয়েছে। তো সব মিলিয়ে কাজী নজরুল ইসলাম যে তার জীবনের যে 11 মাস সময় কুমিল্লায় কাটিয়েছেন, এই কাটানোর সময়কে নিয়েই কিন্তু কুমিল্লাবাসী সবসময় গর্ববোধ করে এবং সে কারণেই কিন্তু কুমিল্লায় জাতীয় অনুষ্ঠানগুলো প্রতি বছর অনুষ্ঠিত হয়ে থাকে। আর এবছর আসলে অনুষ্ঠানমালার মধ্যে যেটি হয়েছিল, চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়েছে, কাজী নজরুল ইসলামের গান এবং কবিতা আবৃত্তি নিয়ে প্রতিযোগিতা হয়েছিল। সেই সব প্রতিযোগিতাগুলো কিন্তু জেলা প্রশাসন এবং কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট কুমিল্লা কেন্দ্র তারা সমন্বিতভাবে করেছে এবং সেই প্রতিযোগিতাগুলোতে আসলে যারা বিজয়ী হয়েছে তাদেরকে কিন্তু আজকে এখানে পুরস্কৃত করবেন অতিথিগণ। আমরা কিছুক্ষণ আগেই দেখেছি যে আমার পেছনে যে শিল্পকলা একাডেমি মিলনায়তন, সেখানে কিন্তু আলোচনা সভা চলছে। আমরা কিছুক্ষণ আগে শুনেছি বিশিষ্ট শিক্ষক এবং আলোচক সলিমুল্লাহ খান তিনি কিন্তু বক্তব্য রাখছিলেন, তারপরেই অন্যান্য অতিথিগণ বক্তব্য রাখবেন। তবে অনুষ্ঠান শুরুর আগে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী তিনি যেটি জানিয়েছেন, নজরুল জীবন নিয়ে কুমিল্লায় যেসব কাজ হয়েছে তার আরো বেশি বিশদ কাজ হওয়া দরকার। তার যে স্মারকগুলো এখানে রয়েছে সেগুলো সংরক্ষণ করার জন্য সরকারিভাবে উদ্যোগ গ্রহণ করা হবে এবং নজরুলের যে রচনা রয়েছে এবং তার যে জীবনী রয়েছে সেটি নিয়ে কিন্তু একটি সিনেমা বানানোর কথাও তিনি বলছেন এবং তার রচনাগুলোকে আসলে অনুবাদ করার জন্য কিন্তু উদ্যোগ নেওয়া হবে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। তো যে 3 দিনের অনুষ্ঠান সেটি কিছুক্ষণ আগে অনুষ্ঠিত হয়েছে। আগামীকালও কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং পরশুদিন যে সমাপনী অনুষ্ঠান সেখানে এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উপস্থিত থাকার কথা রয়েছে। নজরুলের জন্মজয়ন্তী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি নিয়ে জানাচ্ছিলেন কুমিল্লা থেকে সহকর্মী তানভীর খন্দকার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত 5 আগস্ট ফরিদপুরের সদরপুর থানা থেকে লুট হওয়া একটি শটগান উদ্ধার করেছে পুলিশ। সদরপুর থানার ওসি নাজমুল হাসান জানান, শনিবার সদর ইউনিয়নের কালীখোলা মোড় এলাকার প্রশিকা এনজিও অফিস গেটের পাশ থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।
গত 5ই আগস্ট দুর্বৃত্তরা হামলা ও অগ্নিসংযোগ করে থানা থেকে বেশ কিছু আগ্নেয়াস্ত্র লুট করে নিয়ে যায়। গতকাল রাতুল ও আনিস নামে দুজনকে গ্রেপ্তারের পর তাদের দেয়া তথ্যের ভিত্তিতে অস্ত্রটি উদ্ধার করা হয়। দুষ্কৃতিকারীরা এই অস্ত্রটি ফেলে রেখে চলে যায় এবং আমরা সংবাদ পেয়ে পরিত্যক্ত অবস্থায় একটি 12 বোর্ড শটগান, সচল শটগান উদ্ধার করি। লক্ষ্মীপুরের কমলনগরে হাতকড়া সহ আওয়ামী লীগ নেতা আশরাফ উদ্দিন রাজুকে ছিনিয়ে নেয়ার ঘটনার মামলা হয়েছে। সকালে কমলনগর থানার উপপরিদর্শক প্রদীপ চন্দ্র দাস বাদী হয়ে এই মামলাটি করেন। মামলায় আওয়ামী লীগ নেতা আশরাফ উদ্দিন রাজুকে প্রধান আসামি করে 27 জনের নাম উল্লেখ সহ আরও 200 জনকে অজ্ঞাত আসামি করা হয়। এই মামলায় 9 জনকে গ্রেপ্তার করা হয়েছে। কয়েকটি মামলার আসামি আশরাফ উদ্দিন রাজুকে ধরতে পুলিশের একটি দল চরঠিকায় যায়। এ সময় তাকে নিয়ে আসার সময় তার সমর্থকরা পুলিশের উপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়। কোরবানির ঈদে গোপালগঞ্জে এবারে চমক 20 মণ ওজনের ষাঁড় হিটলার। শাহিওয়াল জাতের গরুটি দৃষ্টি কেড়েছে সবার। গরুটির দাম চাওয়া হচ্ছে 5,80,000 টাকা। পটুয়াখালীর কলাপাড়ায় সবার আকর্ষণে রয়েছে ফ্রিজিয়ান জাতের ষাঁড় কালু। প্রায় 25 মণ ওজনের ষাঁড়টি দেখতে প্রতিদিনই ভিড় করেছেন স্থানীয়রা। কোরবানি উপলক্ষে গোপালগঞ্জের ঘোষেরচর উত্তরপাড়ার আকাশ মোল্লা প্রায় 800 কেজি ওজনের গরু প্রস্তুত করেছেন। 4 বছর আগে তাদের পালে জন্ম নেয় পাকিস্তানি শাহিওয়াল জাতের বাছুর। শান্ত স্বভাবের ষাঁড়টির নাম রাখেন হিটলার। গত বছর কোরবানির হাটে দাম কম হওয়ায় বিক্রি করা হয়নি ষাঁড়টি। ঘাস, গম সহ দেশীয় খাবার খাইয়ে বড় করে তোলা ষাঁড়টির ওজন প্রায় 20 মণ, যার দাম চাওয়া হয়েছে 5,80,000 টাকা। এর রশি ছাড়াই আমি সবসময় পালন করছি, আর সম্পূর্ণ প্রাকৃতিক খাবার দিয়ে লালন পালন করা হয়েছে। এই গরু রশি ছাড়া টাউন দিয়ে আমার ছেলে ঘুরে নিয়ে বেড়ায়। আমার ছেলে সামনে থাকে, আমি থাকি পিছে, কোনো লোক কোনো হামলা করে না। ইতিমধ্যে হিটলার এলাকায় সাড়া ফেলেছে। প্রতিদিনই ষাঁড়টি দেখতে ভিড় করছেন উৎসুক জনতা। আমরা এই গরুর সাথে খেলা করি, ঘাড়ে উঠি চুলকাই দিই, রাস্তায় বসে ওর সাথে ঘুরি। সবাই হাতাচ্ছে, ধরতিছে, আমরা যে গরুর সামনে দাঁড়ায় আছি, গরুটা খুব নরম ভদ্র। পটুয়াখালীতে আলোচনার কেন্দ্রবিন্দুতে ফ্রিজিয়ান জাতের ষাঁড় কালু। দৈর্ঘ্যে 10 ফুট ও প্রস্থে 7.5 ফুটের বিশাল দেহের ষাঁড়টির ওজন প্রায় 25 মণ। ষাঁড়টির দাম চাওয়া হয়েছে 8 লাখ টাকা। দানাদারটা কম খাওয়াই, ঘাস বেশিরভাগ ঘাস খাওয়াই। 25 মণ ওয়েট আছে। গরু লালন পালনের বিভিন্ন পরামর্শ দিয়েছেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। খামারিদের সব ধরনের সহযোগিতা দেওয়ার পাশাপাশি নতুন খামারিদের অনুপ্রাণিত করা হচ্ছে বলেও জানান তিনি। এবং তার সাথে হচ্ছে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ, আমাদের পরামর্শ, এগুলো তার সাথে হচ্ছে আমাদের কন্টিনিউ আছে। এতে যারা গবাদি পশু লালন পালন করতে চায় স্বাস্থ্যসম্মত উপায়ে, বৈজ্ঞানিকভাবে, তাদেরকে আমরা বিভিন্ন সময় ট্রেনিং দিয়ে থাকি, পরামর্শ দিয়ে থাকি। পটুয়াখালীর কলাপাড়ায় ছোট বড় মিলিয়ে প্রায় 90টির মতো গরু ছাগলের খামার রয়েছে। এবছর উপজেলায় কোরবানির জন্য প্রস্তুত রয়েছে 22,000 গরু, মহিষ ও ছাগল। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্সে। এতক্ষণ যারা সাথে ছিলেন ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।